আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু সুপার ডুপার স্পেশাল হতে যাচ্ছে। আমরা কিন্তু আবারও আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। আমাদের যে চ্যানেলে ভিউয়ার্স আছেন তাদের জন্য একটা সুখবর, এবং সেই থ্রুতে আজকে আমরা শুরু করব Oppo Reno 14 Pro 5Gর আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন, এবং বাংলাদেশে আমরাই প্রথম যারা এই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রাইজিং জানিয়ে দেবো, কোথা থেকে পারচেস করবেন সেটাও কিন্তু বলে দিব। এবং আমাদের আজকে ভিডিও স্পন্সর হচ্ছে এজেড ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2, শপ নাম্বার 128। আমি ডিসক্রিপশনে তাদের ঠিকানা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো চলুন কথা না বাড়ে শুরু করি আমাদের আজকের আনবক্সিং Oppo Reno 14 Pro 5Gর। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে আছে Oppo Reno 14 Pro 5Gর যে টিপিক্যাল বক্স। সেটা আমাদের হাতে 12-256 ভেরিয়েন্টটা আছে। এখান থেকে আনবক্স করলে প্রথমে পেয়ে যাবো আমরা মেক ইউর মোমেন্ট নামে একটা স্লোগান রাখলাম সাইডে। আমাদের ডিভাইস হচ্ছে এটা, ডিভাইসটা একটু পরে দেখবো। এই পাশটাতে ভিতর যদি দেখি তাহলে দেখতে পারবো একটি কুইক গাইড দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে হচ্ছে একটি কেস, যেটা কিন্তু একটি সিলিকন কেস। যে কেসটা আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন অনায়াসে, কোনো রকম প্রবলেম ছাড়াই, হলুদ হবে না। পাশাপাশি ডিভাইস আমাদের রাখা আছে, ডিভাইসটা আমরা রাখলাম সাইডে। ভিতরে দেখবো কি দেওয়া আছে। ভিতরে দেওয়া হচ্ছে আপনার আমাদের একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। জাস্ট দেখেন, এটা হচ্ছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। আপনারা এটাতে চার্জ করতে পারবেন কতটুকু টাইমে সেটা নিয়ে বিস্তারিত আমরা লাস্টের দিকে কথা বলবো। পাশাপাশি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল কিন্তু এখানে ব্যবহার করা, যথেষ্ট লম্বা কেবল, এবং হচ্ছে লেন্থটা অনেক বড়, এবং হচ্ছে ভালো একটা কেবল আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। রাখলাম এগুলো সাইডে। ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি সিম ইজেক্টর পিন, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আলাদা একটা কম্পার্টমেন্ট দেওয়া ছিল। এটাও এগুলো সবকিছু আমরা সাইডে রাখলাম। দেখবো হচ্ছে ডিভাইসটা। সো দিস ইজ আওয়ার Oppo Reno 14 Pro 5G। খুলে ফেলি। ও হো 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 হো, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। পিছনে পুরোপুরি ম্যাট ফিনিশ, সাইডটা হচ্ছে মেটাল ফ্রেম, কিন্তু টাইটানিয়াম ফিনিশের মতো মনে হয়। একটু বড় সাইজের ডিসপ্লে ব্যবহার করা আছে। হ্যাঁ, ডিসপ্লে বিস্তারিত আমরা পরে কথা বলবো। পিছনে 3টা ক্যামেরা ব্যবহার করা আছে, 1, 2, 3, এবং পাশে কিন্তু সেলফি একটা ব্যবহার করা আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পেয়ে যাবো, এবং দেখতে হাতে গ্রিপ করতে কিন্তু খুবই সুন্দরভাবে গ্রিপ হচ্ছিল। একটু বড় সাইজ হওয়ার কারণে কিন্তু যাদের হচ্ছে লাইক iPhone 15 Pro Max, 16 Pro Max, যাদের একটু বড় সাইজের ডিসপ্লে পছন্দ, কিন্তু বাজেটটা কম, এত বড় তাদের আইফোনের মতো এত বেশি নেওয়া পসিবল না, তারা কিন্তু Reno 14 Proটা দেখতে পারেন। তো আমরা চলে যাবো এখন পুরো বিস্তারিত ভিডিওতে, বিস্তারিত স্পেসিফিকেশনে। সো ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই Reno 14 Pro 5G। এই প্রোডাক্টটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.83 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে এই ফোনটাতে ব্যবহার করা আছে। পাশাপাশি এই ফোনটার ওয়েট হচ্ছে 203 গ্রাম। মোটামুটি বলা যায় অনেকটাই ভারী। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু অনেকটাই বেটার করেছে কোম্পানি এবার, যার কারণে কিন্তু এত ওয়েট হইলেও হাতে গ্রিপ করতে অথবা হোল্ড করতে ওইরকম ভাবে প্রবলেম হয় না। তাছাড়া কথা বলি যদি এই ফোনটার থিকনেস নিয়ে, 7.5 মিলিমিটার থিকনেস ব্যবহার করা আছে এই ফোনটাতে। বড় ডিসপ্লে যাদের পছন্দ তারা কিন্তু ইজিলি গ্রিপ করতে পারবেন, ইজিলি খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। যাদের মূলত ছোট ডিসপ্লে পছন্দ অথবা হাতটা একটু ছোট, তাদের কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল হইতে পারে গ্রিপ করার ক্ষেত্রে অথবা ইউজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কেনার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। বাটন এবং পোর্টসের কথা যদি বলি, সবার আগে আমরা লেফট সাইডে পেয়ে যাবো ডুয়াল স্পিকারের মেইন স্পিকারটা। পাশাপাশি নিচের দিকে পাবো হচ্ছে টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তার পাশাপাশি পেয়ে যাবো। এন্ড এখানে লাস্টে কিন্তু আমরা সিম ইজেক্টর ট্রেটা পেয়ে যাবো, যেটা কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ডকে সাপোর্ট করে থাকে। এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই। আর যদি রাইট সাইডে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা আছে। লেফট সাইডে পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টসেন বাটন কিন্তু লেফট সাইডে নাই। উপর দিকে রাইট সাইডে কিন্তু এখানে আরো 2টা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাবো। পাশাপাশি আইআর ব্লাস্টারটাও কিন্তু আছে, যার মাধ্যমে আপনারা টিভি, ফ্রিজ সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এন্ড এখানে কিন্তু আরো ব্যবহার করা আছে সেকেন্ডারি যে স্পিকার সেটা। পোর্টসেন বাটনের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছু অ্যাভেলেবল ছিল, শুধুমাত্র ছিল না হেডফোন জ্যাক, যেটা এখন থাকেও না। আর যদি আমরা কথা বলি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, তাহলে কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু একটু নিচের দিকে ছিল, যার কারণে যাদের হাত একটু ছোট লাইক মি, আমার জন্য একটু প্রবলেম হচ্ছিল গ্রিপ করতে, প্লাস নিচের দিকে ফিঙ্গারপ্রিন্টটা বারবার দিতে ফোনটা হোল্ড করে। তবে ফিঙ্গারপ্রিন্ট যেই টাচ রেসপন্স সেটা কিন্তু খুবই ফাস্ট ছিল, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট টাচ করার ক্ষেত্রে পাইনি। ইভেন আমরা যখন এই ফোনটার আইপি রেটিং চেক করছিলাম, মানে হচ্ছে ওয়াটার প্রুফনেস চেক করছিলাম, তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পানিতে চুবানোর পরেও কিন্তু কাজ করতেছিল স্পষ্টভাবে। বাই দ্য ওয়ে এই ফোনটাতে কিন্তু IP68 and 69 এর রেটিং আছে, যার কারণে কিন্তু 1 থেকে 1.5 মিটার আপনারা পানির নিচে কিন্তু অলমোস্ট আধা ঘন্টা রাখতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো ওয়াটারপ্রুফের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নাই। আর বিশেষ করে যেহেতু ফিঙ্গারপ্রিন্টও কাজ করে, সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে ওয়াটারপ্রুফ দুইটাই কিন্তু একদমই অ্যাকুরেট ছিল। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে কিন্তু একটা বড় সড়ো জাম্প আমরা দেখতে পারবো। এখানে কিন্তু 6.83 ইঞ্চির একটা বড় ডিসপ্লে ব্যবহার করা আছে, সেটা কিন্তু আপনারা অলরেডি জেনে গিয়েছেন। পাশাপাশি কিন্তু এটি একটি অ্যামোলেড LTPS ডিসপ্লে। এটি কিন্তু LTPO না, LTPS ডিসপ্লে।
1 বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে এবং 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে, যেটা কিন্তু 60, 90 এবং 120 হার্জ তিনটা আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে ইউজ করতে পারবেন। আপনার যদি মনে হয় আমার চার্জ একটু কম আছে ফোনের মধ্যে, তখন আপনি 60 হার্জ ইউজ করবেন। যখন একটু বেটার এক্সপিরিয়েন্স লাগবে তখন কিন্তু আপনি 120 হার্জ ইউজ করবেন। তাছাড়া কিন্তু এই ফোনটাতে 1340 হার্জের PWM ডিমিং নামে একটা অপশন ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু লোয়ার লাইটে আপনাকে আরও ভালো এক্সপিরিয়েন্স দিবে এই ফোনটা। লোয়ার লাইট আপনি যখন ইউজ করবেন, মানে রাতের বেলা যখন চোখের সামনে নিয়ে একদম কাছ থেকে ইউজ করবেন, তখন কিন্তু চোখের ক্ষতিটা অনেকটাই কম হবে। পাশাপাশি HDR10+ সাপোর্ট করা আছে, ওয়াইড ওয়ান L1 সাপোর্ট আছে, যার কারণে আপনারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, নেটফ্লিক্স এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। একদমই ক্লিয়ার ভিউ অ্যাঙ্গেল পাবেন এবং একদমই শার্প ডিসপ্লে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর ফোনটাতে যেহেতু 1200 নিটসের HBM মানে হাই ব্রাইটনেস মোড ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনারা বাইরে আউটডোরে কিন্তু ইউজ করলেও কোনো রকম প্রবলেম পাবেন না। একদম হাই রেজলিউশনে হাই ব্রাইটনেস ইউজ করতে পারবেন। পাশাপাশি কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। আমি মনে করি এইরকম একটা 65-70 হাজার টাকার ফোনের মধ্যে 7iটা একটু বেমানান, এখানে আরেকটু বেটার প্রোটেকশন দেওয়া উচিত ছিল। কারণ Xiaomi বা অন্যান্য ব্র্যান্ড 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনাকে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনটা দিচ্ছে। তো অবশ্যই এই বিষয়টা কোম্পানির পরবর্তীতে খেয়াল রাখা উচিত প্রোটেকশনের ক্ষেত্রে। অ্যান্ড সাইডের যে ফ্রেম সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন মেটাল ফ্রেম। তো ওভারঅল মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি বলি, HDR ভিডিওগুলো খুবই ক্লিয়ারভাবে দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আমি মুভি দেখবো, আমি মাল্টিমিডিয়া কনজাম্পশন করবো লং টাইম পর্যন্ত, সেটা তো করতে পারবেনই। ডিসপ্লের ক্ষেত্রে আমি মোটামুটি এটাকে অনেক ভালো ডিসপ্লে বর্তমান প্রাইস অনুযায়ী বলবো। এইবার আমরা চলে আসবো এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশন অপোতে বরাবরের মতো এক্সট্রা অর্ডিনারি কিছু আনে, এবারও কিন্তু তার অন্যথায় হয়নি। তাদের যে লেগেসি সেটা কিন্তু ফরওয়ার্ড হয়েছে। 3টা ক্যামেরা পিছনে ব্যবহার করা আছে, তিনটাই কাজের ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 3টাই ক্যামেরা, মানে আপনি 3টা ক্যামেরাই 50 মেগাপিক্সেলের পাবেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা অমনিভিশনের 50E সেন্সর ব্যবহার করা আছে। সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটাতে কিন্তু ব্যবহার করা আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এটার সেন্সর অমনিভিশনের 50D সেন্সর। অ্যান্ড আপনি কিন্তু থার্ড ক্যামেরাটা পাবেন একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা কিন্তু 3.5x অপটিক্যাল জুমকেও সাপোর্ট করে থাকে। ক্যামেরার যদি রিয়েল টাইম পারফরমেন্সের কথা বলি ভাই, প্রথম ইমপ্রেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম ছবি তুলেছি, নর্মাল একটা ক্লিক করার পরে দেখলাম যে ছবির ক্লিয়ারনেস কিন্তু অনেকটাই বেটার। শুধুমাত্র মেগাপিক্সেল দিয়ে তারা ক্ষান্ত হয়নি, এবার কিন্তু তারা ভালো কোয়ালিটির ছবিও প্রোভাইড করতেছে। আফটার প্রসেসিং ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসতেছে, যে বিষয়টা কিন্তু অনেকটাই আই ক্যাচি। আপনারা যারা ছবিতে একটু হোয়াইট স্টোন পছন্দ করেন, ছবি তোলার পরে হালকা একটু চেহারাকে সাদা করে দিবে, পাশাপাশি কিন্তু আপনার ছবিটাকে একদমই ক্লিয়ার একটা ভিউ দিবে, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন অবশ্যই। এবং স্পেশালি যদি পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটে আপনারা আলাদা করে 4টা লেন্স ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আলাদা করে একদম জুম করেও কিন্তু ছবি তোলা যায় কাছ থেকে, যেটা কিন্তু একদম মানে পিছনে সাবজেক্টকে রেখে পিছনে যে ব্লার করার ব্যাপারটা থাকে, বুকে ফ্লেয়ার মোড, সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্রসেস করতে পারে, যে বিষয়গুলো আমরা এর আগেও দেখেছি অপ্পোর ফোনগুলোতে, এবং এইবার সেটা কিন্তু আরো পলিশড, আরো উন্নত। পাশাপাশি যদি কথা বলি আপনার জুমিং এর কথা, এইখানে কিন্তু আপনারা 120x এর জুমিং সাপোর্ট পাবেন। মানে এই ফোনটা দিয়ে আপনারা 120x জুম করতে পারবেন, লিটারেলি চাঁদের ছবি তুলতে পারবেন এই ফোনটা দিয়ে, মানে যেটা কিন্তু আনবিলিভেবল এক কথা বলতে গেলে। এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্য কোনো কোম্পানি আমার মনে হয় না আপনাকে 120x জুমিং সাপোর্ট দিচ্ছে, এবং জুম করার পরে ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসে। যদি ভিডিও সেকশনে চলে আসি, ভিডিও সেকশনে ম্যাক্সিমাম 4K প্লাস 60 FPS এর সাপোর্ট আছে, যেটা কিন্তু কোয়াইট গুড আমি মনে করি এই বাজেট সেগমেন্টে। যেটা কিন্তু আপনি 1080 প্লাস 60 FPS এ ভিডিও করতে পারবেন, 4K প্লাস 60 FPS এ ভিডিও করতে পারবেন। সেক্ষেত্রে আমরা কিন্তু 1080 প্লাস 60 FPS এ ভিডিও করেছি। ভিডিওর কোয়ালিটি কিন্তু আমরা স্ক্রিনে শো করেছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই স্টেবল, যেহেতু OIS ব্যবহার করা আছে। আর ভিডিওর কোয়ালিটির কথা যদি বলি, ওভারঅল কিন্তু ভালো ছিল। সেলফির কথা যদি বলি, সেম 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আপনারা সেলফিতেও পাচ্ছেন, এবং সেলফিতে সবচেয়ে মজার বিষয় আপনি সেলফিতে আলট্রা ওয়াইড পাচ্ছেন, নর্মাল 1x পাচ্ছেন, এবং 2x এর জুমও করতে পারবেন। ও মাই গড, আপনি কিন্তু 2x জুম করে সেলফি তুলতে পারবেন, সেলফিতে জুম হবে। এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার না? হ্যাঁ, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। ভিডিওতে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 4K প্লাস 60 FPS পাচ্ছেন, যেটা পিছনে পাচ্ছিলেন সেম কিন্তু এখানেও পাচ্ছেন। আর আপনি এখানেও 2x পর্যন্ত জুম করতে পারবেন সেলফি ভিডিওতে গেলেও। মানে অনেকের কিন্তু ওই যে একটু কাছাকাছি থেকে ভিডিও করা লাগে, অথবা একটু লেন্স শিফট করতে হয় মিমস বানানোর জন্য, তারা কিন্তু এটা খুবই ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন, যেটা কিন্তু আমার কাছে একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট লেগেছে। ছবির কোয়ালিটি কিন্তু ভালো ছিল। তো ওভারঅল ভাই ক্যামেরা এবার অনেকটাই আপগ্রেডেড। ওকে, এবার আমরা চলে আসবো এই ফোনটার ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল সেগমেন্ট, গেমিং বা পারফরমেন্স সেগমেন্ট, যেটা কিন্তু বরাবরের মতো তারা কন্ট্রোভার্সির শিকার হয়। মানে তারা সবকিছু ভালো দেয়, বাট গেমিংয়ের ক্ষেত্রে একটু পিছিয়ে যায়, যার কারণে কিন্তু অনেকেই এই অপর ফোনগুলো নিতে
গিয়েও নেয় না, এরকম একটা ব্যাপার ঘটে সবসময়। বাট এবার কিন্তু অপো সেদিকটাও খেয়াল রেখেছে, এবার কিন্তু তারা প্রসেসরের দিক দিয়ে ব্যবহার করেছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8450 একটি 4nm বেস্ট প্রসেসর, যেটা একটি লেটেস্ট প্রসেসর, এবং এইটার আন্তত স্কোর হচ্ছে অলমোস্ট 17 লাখ, যেটা কিন্তু অলরেডি টেস্টেড অ্যান্ড প্রুভেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এটাতে পাবজি টেস্ট করেছি, পাবজিতে গেস ওয়াট কত এফপিএস পেয়েছে, 120 এফপিএস সাপোর্ট করেছে পাবজি গেমিংয়ের ক্ষেত্রে। কেন ইম্যাজিন, এটা কিন্তু অন্যান্য কোনো ফোনের মধ্যে আপনাকে হচ্ছে এই বাজারের সেগমেন্টে 120 এফপিএস দিবে না, বাট পাবজি কিন্তু এখানে 120 এফপিএস সাপোর্ট করছে। আপনাদেরকে সরাসরি দেখাই দিলাম এখানে গ্রাফিক্স থেকে যে আলট্রা এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে। অ্যান্ড আমরা কিন্তু যদি গেমিংয়ের ক্ষেত্রে যাই, গেমিংয়েও কিন্তু একদম স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম, একদম ক্লোজ রেঞ্জ থেকে শুরু করে দূরেও আপনারা যারা কম্পিটিটিভ খেলবেন পাবজিতে বা ফ্রি ফায়ারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি এই ফোনটা দিয়ে খেলতে পারবেন, যেটা কিন্তু একটা ভালো বিষয়। নতুন প্রসেসর হওয়ার কারণে এত তাড়াতাড়ি অপটিমাইজেশন হয়ে গেছে। পাশাপাশি কথা যদি বলি, এই ফোনটার হচ্ছে ব্যবহার করা আছে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X হচ্ছে র্যাম টাইপ। পাশাপাশি যদি কথা বলি ইউআই এর কথা, অ্যান্ড্রয়েড ভার্সন 15 ব্যবহার করা আছে এই ফোনটাতে, এবং কালারওয়েজ ভার্সন 15 ব্যবহার করা আছে। টপ 3 যদি হচ্ছে ইউআই থাকে এই মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই কালারওয়েজ। কোনো রকম বাগস বা হচ্ছে মানে আপডেট জনিত সমস্যা খুবই কম থাকে, নাই বললেই চলে। তবে কিছু ব্লোটওয়্যার আছে, এক্সট্রা অ্যাপস আছে, যেগুলো আপনি আনইনস্টল করে নিতে পারবেন, অথবা ইনস্টল করার সময় ফোন যখন আপনি সেট আপ করুন তখন আনইনস্টল করা যায়। এই ব্যাপারগুলো মাথায় রাখলে কিন্তু তাছাড়া আপনার এক্সপিরিয়েন্স ভালো পাবেন। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এগুলো ভালো ছিল, একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ইউজ করে কোনো রকম প্রবলেম ফেস করি নাই। পারফরমেন্স সেকশন আমার মনে হয় যে এবার অনেকটা ইম্প্রুভমেন্ট আনছে, এবং এই কারণে হইলে আমি মনে করি যে এইবার ফুল প্যাকেজের এই অপো ফোনটা পারচেস করা যেতে পারে। ভিউয়ার্স, আমরা কিন্তু তখন যাবো চেষ্টা করলাম অপো রেনো 14 প্রো 5Gর ফুল স্পেসিফিকেশন দেখানোর। এখন কিন্তু ফাইনালি আমরা ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর আপডেট প্রাইস নিয়ে কথা বলবো। এইবার ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা চেঞ্জেস আসছে। আমরা এখানে 6200 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছি, বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, গেমিং প্লাস পারফরমেন্স সব কিছু দিক দিয়ে বেস্ট। এবং চার্জিং ব্যাকআপের কথা যদি বলি, 80 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা আছে, যেটাতে কিন্তু 50 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও করে থাকে। তো মোটামুটি আমি বলবো চার্জিং ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো রকম প্যারা খাইতে হবে না। আপনি যদি হেভি গেমিং করে থাকেন সেক্ষেত্রেও না, আপনি রেগুলার ইউজার হলে তো নাই। এখানে আপনারা যদি হেভি গেমিং করেন তাহলে কিন্তু 7 থেকে 8 ঘন্টার বেশি, অলমোস্ট 9 ঘন্টা আপনারা স্ক্রিন অন টাইম পাবেন। এবং আপনারা যদি হচ্ছে মোটামুটি চিন্তা করেন না আমি রেগুলার ইউজ করবো, তাহলে কিন্তু 1.5 থেকে 2 দিন ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। যেহেতু ডিসপ্লে বড়, আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু আরও বেটার পাবেন অন্যান্য যে কোনো ফোন থেকে। তো ভিউয়ার্স, আমরা যদি চার্জিং স্পিডের কথা বলি, তাহলে কিন্তু হচ্ছে এই ফোনটা চার্জ হতে সময় নেবে মাত্র 30 থেকে 35 মিনিট, 0 থেকে 100% চার্জ হইতে। অফিসিয়ালি আর একটু কম ভালো কোম্পানি, কিন্তু এটা কিন্তু এরকম সময় লাগে, 40 মিনিটের মধ্যে সময় লাগে আপনার 0 থেকে 100% চার্জ হইতে। আর একবার চার্জ করলে সেটা বলে দিলাম আপনারা 2 থেকে 2 দিন কিন্তু ব্যাকআপটা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া যদি আমরা কথা বলি এই ফোনটার প্রাইজিংয়ের কথা যদি বলি, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজে বর্তমান প্রাইস হচ্ছে রেনো 14 প্রোর মাত্র 64,990 টাকা। 64,990 টাকাতে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। আপনারা যা হয়তো বা একটু অনেকে শখ যে এত প্রাইস কেন। প্রোডাক্ট যখন মার্কেটে একদম নতুন আসে, রেনো 13 প্রোর ক্ষেত্রে সেম ছিল, তখন ছিল 68,000 টাকা, আমার স্পষ্ট মনে আছে। আমি ডিসক্রিপশনে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করবেন, সেখানকার সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখান থেকে শেষ করব, আর কথা কিন্তু বাড়াবো না। রেনো 14 প্রো সম্পর্কে আপনাদের ধারণাটা কি, কেমন স্পেসিফিকেশন দেখলেন, সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি কিন্তু আপনারা কোন প্রোডাক্টটা দেখতে যাচ্ছেন পরবর্তীতে, যেহেতু আমরা রেগুলার ভিডিও আবার শুরু করছি, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন। তো ভিউয়ার্স, শেষ করছি এখান থেকে, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।